করোনার ধাক্কায় এখনো ভুগছে বিশ্ব, নতুন চেহারায় দেখা দেওয়া করোনা এখন এদেশেও। তবে সংশয় কাটছে না নন কোভিড অসুখের চিকিৎসা নিয়ে, কেননা হাসপাতালগুলোতে বেশিরভাগ রোগী এখন অন্য রোগের। তাই দর্শক, কোভিড সহ সেই সব রোগের চিকিৎসা নিয়ে যমুনা টেলিভিশনে আবার শুরু হলো ডক্টরস অন কল। থাকছেন দেশ বরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকরা, সরাসরি পেয়ে যাবেন আপনার সমস্যার সমাধান। পরামর্শ পেতে আমাদের ফোন করুন 982405 এই নাম্বার, এবং ফেসবুকে আপনার সমস্যার সমাধান জানতে চাইতে পারেন। আপনাদের সাথে আছি আমি টুম্পা হাসান। আর আজ আমাদের সাথে আছেন ডক্টর নিগার সুলতানা, সহকারী অধ্যাপক অবসোকাইনি, মুগদা মেডিকেল ও কলেজ হাসপাতাল। ডক্টর নিগার সুলতানা, স্বাগত জানাচ্ছি আপনাকে ডক্টরস অন কলে। একজন নারীর জীবনে সবচাইতে কাঙ্ক্ষিত অনুভূতি হচ্ছে মাতৃত্ব, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে সব মেয়েরাই মা হতে পারে না। আমাদের সমাজে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের দায়ী করা হলেও বন্ধ্যাত্বের জন্য নারী বা পুরুষ উভয়েরই ব্যর্থতা থাকতে পারে। তাই ডক্টর নিগার সুলতানা, আজ আলোচনা শুরু করতে চাই এই বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি কি, গর্ভধারণের জন্য কতদিন একটা কাপল ট্রাই করার পরে বুঝতে পারবেন যে ইনফার্টিলিটি সমস্যায় ভুগছেন তারা। সাধারণত আমরা সক্ষম দম্পতি বলতে বোঝায় যে মায়ের বয়স যদি সাধারণত রিপ্রোডাক্টিভ এজকে আমরা যদিও 15 থেকে 45 বলি, কিন্তু আমাদের মায়েদের স্বাস্থ্যের কথা চিন্তা করে আমরা সাধারণত বলি যে 18-র আগে বিয়ে নয়, 20-এর আগে বাচ্চা নয়। তো সেই হিসাবে আমরা সক্ষম দম্পতি বলতে বোঝায় যে যদি মায়ের বয়স 20-এর বেশি হয়, এবং যদিও আমাদের দেশে মায়েদের মাসিকটা 45 বছর পর্যন্ত চলে, 45 থেকে 50 বছর পর্যন্ত, কিন্তু আমরা বাচ্চা এই বয়স পর্যন্ত হয় না। 40-এর পরে সাধারণত বাচ্চা হওয়াটা একটু খুবই ডিফিকাল্ট হয়ে যায়, যে কারণে আমরা সবসময় বলি 20 থেকে 35-এর মধ্যে ফ্যামিলি কমপ্লিট করতে হবে, এবং প্রেফারেবলি আমরা বলি যে 35-এর মধ্যে বাচ্চা নেওয়া শেষ করা উচিত। কারণ তা না হলে এরপরে দেখা যায় যে যেমন মায়েদের গর্ভধারণ হতে চায় না, গর্ভধারণ হওয়ার পরে অ্যাবর্শন হয়ে যায়, গর্ভপাত হয়ে যায়। তো সেই জন্য আমরা বলি যে সক্ষম দম্পতি, স্বামী এবং স্ত্রী, এরা যদি একসাথে 1 বছর মেলামেশা করার পরে ও যদি বাচ্চা না আসে, তখন সেই অবস্থাটাকে আমরা বলি বন্ধ্যাত্ব। অনেক সময় আমরা দেখতে পাই যে ওয়াইফ এসে বলে আমার তো 2 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হচ্ছে না, কিন্তু দেখা গেল যে তার হাজবেন্ড আসলে অ্যাকচুয়ালি তার কাছেই থাকছে না। হাজবেন্ড হয়তো দেশের বাইরে থাকছে, অথবা হাজবেন্ড তার কর্মস্থলে থাকছে, ওয়াইফ অন্যত্র থাকছে। তো এরকম ক্ষেত্রে না, সাধারণত আমরা বলি যে হাজবেন্ড এবং ওয়াইফ একসঙ্গে এক ছাদের নিচে বসবাস করবে, এবং তারা নিয়মিত সপ্তাহে অন্তত 3 থেকে 4 বার সহবাস করার পরেও যদি কনসিভ না হয়, বাচ্চা পেটে না আসে, সেই ক্ষেত্রে আমরা তখন বলি যে ডাক্তারের শরণাপন্ন হওয়ার জন্য বা পরামর্শ নেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে এই মুহূর্তে একজন দর্শক যুক্ত হয়েছেন, তার কাছ থেকে আমরা প্রশ্নটি নিয়ে আলোচনা আবারও ফিরব। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। আমি নাজনীন, গাজীপুর থেকে বলছিলাম। জি। আমি 8 মাসের প্রেগন্যান্ট। আমার শুরুতে ডায়াবেটিস ধরা পড়েনি আর কি। আমি গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরেই টেস্ট করছিলাম, তখন আসছিল 3.66। আর যখন 8 মাসে যখন আমার প্রেগন্যান্সিতে টেস্ট করি, তখন আমার গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে আছে 7.66। এটা কি? আর ডাক্তার আমাকে মেটফরমিন, মেটফরমিন সকালে একটা আর রাত্রে একটা দিছে, এবং উনি একটা ডায়াবেটিস চার্ট দিছে যে আমাকে সপ্তাহে 2 দিন 4 বার করে মাপার জন্য, প্রতিদিন 4 বার করে। আর ওইখানে আমার ডায়াবেটিস খালি পেটে ঠিকই আছে, এবার মাঝে মাঝে 2 দিন দুপুরবেলা একবার দুপুরের মাপার 2 ঘন্টা পর আসছে 9, আবার আরেকদিন রাত্রে মাপার 2 ঘন্টা পর আসছে 9। আসলে আমি বিষয়টা নিয়ে একটু টেন্স আছে, এই জন্য কি ম্যাডামকে ফোন দিয়েছিলাম যে আসলে আমার করণীয় কি। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমরা নিশ্চয়ই এই পরামর্শের জন্য ডক্টর নিগার সুলতানা আপনার কাছে ফিরছি। ধন্যবাদ। দর্শক, প্রেগন্যান্সিতে ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে কোনো সমস্যা হয় না, কিন্তু আপনি যে অবস্থাটার কথা বললেন এটাকে আমরা নিয়ন্ত্রণে আছে বলতে পারি না। আমরা গর্ভাবস্থায় ডায়াবেটিস, আপনার চিকিৎসক আপনাকে 4 বার মাপতে বলেছেন, ঠিকই আছে, কিন্তু আমাদের একটা টার্গেট ভ্যালু থাকে। টার্গেট ভ্যালু হলো যে খালি পেটে অবশ্যই এটা 5.5, ম্যাক্সিমাম 5.5-এর নিচেই থাকাটাকেই আমরা ভালো বলি। কোনোভাবেই সেটা খালি পেটে 6-এর উপরে যাবে না, এবং
খাবার পরে, সেটা নাস্তা হোক বা দুপুরে খাবার অথবা রাতে খাবার 2 ঘন্টা পরে অবশ্যই সেটা 6.7 এর নিচে থাকতে হবে। কোনো অবস্থাতেই 7 ক্রস করা যাবে না। তো আপনার যে টার্গেট লেভেল যেটা বললেন যে 9, এটা থেকে আমরা বুঝতে পারলাম যে আপনার ডায়াবেটিস আসলে নিয়ন্ত্রণে নাই। এ ধরনের অবস্থায় কিন্তু আপনার প্রেগন্যান্সি হুমকির মুখে পড়বে। কাজেই আপনাকে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করে আপনার ব্লাড সুগার লেভেল অবশ্যই খাবার পরে 7 এর নিচে এবং খাবার আগে 5.5 এর মধ্যে রাখতে হবে। ধন্যবাদ নিগার সুলতানা। আমরা তো ইনফার্টিলিটি নিয়ে কথা বলছি, একটু অন্য প্রসঙ্গ একটু জানতে যাবো আপনার কাছে একটা ছোট করে। আপনি বলছিলেন বেশি বয়সে সন্তান ধারণের সমস্যার কথা, কি ধরনের কমপ্লিকেসি আসলে হতে পারে? আজকালকার প্রেক্ষাপটে চিন্তা করতে গেলে মেয়েদের ক্যারিয়ার সচেতনতা যেহেতু বেশি এবং ক্যারিয়ারের জন্য হয়তো একটু পিছিয়ে যায় ফ্যামিলি প্ল্যানিং, সেক্ষেত্রে আসলে কি ধরনের কমপ্লিকেসি হতে পারে? বাচ্চার কোনো সমস্যা হতে পারে নাকি মায়ের সমস্যা হতে পারে? এক্ষেত্রে দুই মা এবং বাচ্চা উভয়ই সমস্যার মধ্যে পড়তে পারে। কারণ হলো যে আমরা যেটা বলি যে 35-এর পরে কিন্তু ডাউন্স বেবির ইনসিডেন্সটা অনেক বেড়ে যায় এবং 37-এর পরে মায়েদের ডিমের পরিমাণ খুব কমে যায়। ডিমের পরিমাণ কমে যায় এবং ডিম যেগুলো থাকে তার সেখানে আমরা বলি যে হেলদি ডিম, হেলদি ওভাম যেটা, সেই মানে ডিমের বয়স এজিং এর কারণে, বয়স হয়ে যাওয়ার কারণে ওই ডিমের কোয়ালিটিটা ভালো থাকে না। যখন ডিমের কোয়ালিটিটা ভালো থাকে না তখন সেই ডিম দিয়ে যখন বাচ্চা হয় তখন স্বাভাবিকভাবে ভ্রূণটাও সুস্থ হয় না, এবং যে কারণে দেখা যায় যে আমরা বলি যে নর্মালি প্রেগন্যান্সি হলে 10 to 20% প্রেগন্যান্সি গর্ভপাত হয়ে যায়। আফটার 35 এই গর্ভপাতের রেটটা 40 থেকে 50% পর্যন্ত হয়ে যায়। এটা একটা যেমন ডিমের গর্ভধারণ হতে চায় না, গর্ভধারণ হলে আবার গর্ভপাত হয়ে যায় এবং জন্মগত ত্রুটি নিয়ে ডাউন্স বেবির সংখ্যা ও অনেক বেশি বেড়ে যায়, যেটা ধরেন 20-25 বছরে থাকে 2000 বা 2500 থাকতে পারে আফটার বাচ্চার এই সময় 3। ডক্টর নিগার সুলতানা, এই আলোচনা আমরা আবার আসবো। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে আমাদের। ডক্টর জন কল থেকে নিচে ছোট একটা বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। স্বাগত আবারও ডক্টর জন কলে। আজ আমাদের সাথে আছেন ডক্টর নিগার সুলতানা, সহকারী অধ্যাপক অবজোকাইনি, মুগদা মেডিকেল ও কলেজ হাসপাতাল। ডক্টর নিগার সুলতানা, আমরা ইনফার্টিলিটি নিয়ে কথা বলছিলাম। এই পর্যায়ে আপনার কাছে জানতে চাইবো যে মহিলাদের ক্ষেত্রে আসলে ইনফার্টিলিটির ফ্যাক্টরস কোনগুলা, রিজনস কি এর পিছনে? আসলে আমরা কারণগুলোকে মোটা দাগে 3 ভাগে ভাগ করি। আগে যেরকম বাচ্চা হচ্ছে না বানেই হলো মহিলাদেরকে দোষারোপ করা হতো, এখন কিন্তু আমাদের স্টাডিতে এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন যে যত ইনফার্টাইল কাপল আমরা পাই নিঃসন্তান দম্পতিদের, তাদের মধ্যে দেখা যায় 30% ক্ষেত্রেই মায়ের সমস্যা থাকে, 30% ক্ষেত্রেই বাবার সমস্যা থাকে এবং বাকি 60% ক্ষেত্রে দেখা যায় মেল এবং ফিমেল ফ্যাক্টর দুটোই কাজ করে। এবং 10% ক্ষেত্রে, 10 to 15% ক্ষেত্রে দেখা যায় যে প্রকাশ্য কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না, এভিডেন্ট কোনো কজ পাওয়া যায় না, মলিকুলার লেভেলে হয়তো কজ থাকে, কিন্তু এই যেমন মায়ের কজের ভিতরে আমরা বলি যে বাচ্চা হওয়ার জন্য কি দরকার, একটা জরায়ু দরকার। তো জরায়ুর মধ্যে যদি কোনো ধরনের টিউমার থাকে বা তাদের জন্মগত যদি ডেভেলপমেন্ট যদি ঠিক মতো না হয়, তারপরে মায়ের যেমন ওভারিতে পর্যাপ্ত ডিম থাকতে হয়, কোনো কারণে যদি মায়ের ডিমের পরিমাণ কমে যায় বা ডিমের কোয়ালিটি ভালো না হয়, তারপরে জরায়ুর দুই পাশে 2টা টিউব থাকে, টিউবে যদি ব্লক থাকে, অনেক সময় দেখা যায় যে রিপিটেড ইনফেকশন হতে 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 দেখা যায় যে টিউবগুলো ব্লক হয়ে গেছে। যদি টিউবে কোনো ব্লক থাকে এবং বাবার ক্ষেত্রে যেমন শুক্রাণুর পরিমাণ, সিমেনে যদি শুক্রাণুর পরিমাণ যদি যথেষ্ট পরিমাণে না থাকে এবং শুক্রাণু আছে কিন্তু সেগুলো যদি নড়াচড়া করার ক্ষমতা যদি না থাকে, মোটিলিটি না থাকে বা মরফোলজিক্যালি যদি অ্যাবনর্মাল থাকে, সেক্ষেত্রেও সাধারণত দেখা যায় যে ইনফার্টিলিটি হতে পারে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে মায়ের একটা ছোট্ট মাইনর একটা ফ্যাক্টর আছে বা বাবার একটা ছোট মাইনর ফ্যাক্টর আছে, যেটা যদি একজন যদি হেলদি থাকে ওই মাইনর ফ্যাক্টরটা ওভারকাম করা যায়, কিন্তু যখন দুইজনেরই ছোট ছোট মাইনর ফ্যাক্টর থাকে সেটা দেখা যায় যে একটা মেজর প্রবলেম ক্রিয়েট করে এবং কনসিভ করতে দেরি হয়। এরপরেই আসলে এদের ট্রিটমেন্ট পদ্ধতিটা কি, কিন্তু তার আগে একজন দর্শক যুক্ত হয়েছেন, তার কাছ থেকে প্রশ্নটি নিতে চাই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। এই যে আমি রত্না বলতেছি, সাভার থেকে, বয়স 25। জি বলুন। আমার একটা 5 মাসে বাচ্চা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার পর
8 মাস পরে আবার একটা কনসিভ করছে। আপনি টিভির সেটের একটু ভলিউমটা কমিয়ে নেবেন। কনসিভ পাওয়ার পর ওটা নষ্ট হওয়ার পর আবার এই যে 8 মাস পরে আবার একটা বাবু পেটে আছে। আজকে 1 মাস 2 মাস, এই যে 10 তারিখে আসলে 3 মাসে পড়বে। আচ্ছা আবার আজকে বিলাত ভাঙার সমস্যা দেখা দিচ্ছে। আচ্ছা, আপনার আর কোনো স্বাস্থ্য সমস্যা কি আছে? আর কোনো স্বাস্থ্য সমস্যা আছে? না, পেট ব্যথা করতেছে আর বিলাত ভাঙতেছে একটু একটু করে এখন। আচ্ছা ঠিক আছে। ডাক্তার দেখে আইছি আমি নারী শিশুতে, ডাক্তারের ট্যাবলেট দিছে আমারে 20 পাওয়ার 25 পাওয়ার গ্যাস্ট্রিকের দিছে, বমি দিছে, তার অ্যান্টাসিড দিছে আমারে। আচ্ছা আচ্ছা জি, এখানে দর্শক যেটা বললেন যে ওনার বয়স 40, আমি আগেও বলেছি যে বয়স বেশি হয়ে গেলে যে গর্ভপাতের ঝুঁকিটা অনেক বেড়ে যায় এবং 50% ক্ষেত্রে প্রেগনেন্সি এই গর্ভপাত হয়ে যায়। তো সেই ওনার যেমন একটা প্রেগনেন্সি বলেছে যে গর্ভপাত হয়ে গেছে, এবং এখন যে প্রেগনেন্সির যে উনি যে হিস্ট্রি দিল তাতে আমরা ব্লিডিং আছে, পেটে ব্যথা আছে, আমি এটা মনে করছি ইটস এ কেস অফ থ্রেটেন্ড অ্যাবর্শন। এই প্রেগনেন্সিটাও মানে থ্রেটেন্ড অবস্থায় আছে, কারণ উইদাউট আল্ট্রাসোনোগ্রাফি আমরা বলতে পারবো না। এখন আপনার কাজ করণীয় হবে যে আপনি দ্রুত চিকিৎসকের কাছে যান, গিয়ে একটা আল্ট্রাসোনোগ্রাফি করে আপনার বাচ্চার কন্ডিশন কি সেটা অ্যাসেস করতে হবে এবং সেই অনুযায়ী আপনার পরবর্তী ব্যবস্থাটা নিতে হবে। ডক্টর নিগার সুলতানা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই আলোচনা ফিরবো আমরা আবার আরেকটা ছোট্ট বিরতি থেকে ফিরে। ডক্টর জন কল থেকে নিচ্ছে আরেকটা বিরতি, আমাদের সাথেই থাকুন। স্বাগত আবারও ডক্টর জন কলে ফিরছি আমরা আলোচনায়। আমরা ইনফার্টিলিটি নিয়ে কথা বলছিলাম। ডক্টর নিগার সুলতানা, যদি ট্রিটমেন্টের কথা আসি, তাহলে নারী এবং পুরুষদের ফ্যাক্টরসগুলো যেহেতু আলাদা, নিশ্চয়ই ট্রিটমেন্ট পদ্ধতিটাও ভিন্ন হবে। সেক্ষেত্রে আসলে কি টাইপের ট্রিটমেন্ট হয়ে থাকে তাদের ক্ষেত্রে? অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট ডিপেন্ডস অন ইটস কজ। আমরা সাধারণত কি কারণে তার ইনফার্টিলিটি, প্রথমেই আমরা সেই কারণটা খুঁজে বের করার চেষ্টা করি ট্রিটমেন্টের ক্ষেত্রে। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মায়ের যদি ডিম আছে কিন্তু ওভুলেশন হচ্ছে না, মানে ডিম ফুটছে না যেটাকে আমরা বলি, তো সেই ক্ষেত্রে আমরা সাধারণত ডিম ফোটানোর জন্য আমরা ওভুলেশন ইনডিউসিং ড্রাগ, মানে ডিম ফোটানোর জন্য ওষুধ দেই, এবং সে ওষুধটা কাজ করতেছে কিনা সেটা দেখার জন্য আমরা মিড সাইকেলে একটা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখি। এবং যদি সেই ডিমটা অ্যাডিকুয়েট সাইজ হয় তাহলে আমরা অনেক সময় ডিম ফাটানোর জন্য ওষুধ দেই এবং টাইম ইন্টারকোর্স বলতে বলি, এবং ওই সময়ে হাজব্যান্ডের সঙ্গে তাকে নিয়মিত সহবাস করার জন্য বলি। তো এটা হলো একটা পদ্ধতি যাদের ওভুলেশন হচ্ছে না, মানে ডিম ফুটতেছে না, এটা একটা। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে শুক্রাণুর যদি খুব সমস্যা থাকে তাহলে আমরা শুক্রাণুর পরিমাণ বাড়ানোর জন্য, কোয়ালিটি বাড়ানোর জন্য আমরা ওষুধ দেই। এবং তারপরেও যদি যেই পরিমাণ থাকার কথা সেটা যদি এডিকুয়েট না হয়, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় আইইউআই করি। আমরা শুক্রাণুটা মাকে ওষুধ দিয়ে ডিমটা বড় করার ওষুধ দেই এবং হাজব্যান্ডের থেকে বীর্যটা নিয়ে আমরা ওই বীর্যটাকে প্রসেস করে আমরা ওই শুক্রাণুটা মায়ের জরায়ুতে প্রসেসড স্পার্ম যেটা, সেটা আমরা মায়ের জরায়ুতে দিয়ে দিই। এটাকে আমরা আইইউআই বলি। এটাও একটা চিকিৎসার একটা ধাপ। এবং যদি এই ওভুলেশন ইনডিউসিং ড্রাগ এবং আইইউআই যদি ফেল করে, এবং এর সঙ্গে আমরা আগে দেখি যে মায়ের কি কারণে ইনফার্টিলিটি হচ্ছে, যেমন মায়ের যদি ওবেসিটি থাকে আমরা তাকে বলি অবশ্যই ওজনটা কমাতে হবে। তারপর তার যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। তারপরে দেখা যায় যে সে অনেক সময় অনেক ধরনের ওষুধ খেতে থাকে, যেটা তার, যেমন আমরা অনেক সময় বুঝি না, আমরা প্রচুর ব্যথার ওষুধ খাই যেটাকে আমরা NSAID বলি, তারপরে ডমপেরিডন জাতীয় ওষুধ খাই, এগুলাও কিন্তু ইনফার্টিলিটির একটা ফ্যাক্টর হিসাবে কাজ করে। তারপরে দেখা যায় যে ছেলেদের ক্ষেত্রে যেটা বললাম যে তারা অনেক বেশি স্মোক করে, তারপরে অ্যালকোহলিজম থাকে, এগুলো যেমন আমরা এগুলা বাদ দিতে বলি, হেলদি লাইফস্টাইলে ফিরে আসতে বলি। অ্যাট দ্য সেম টাইম দেখা যায় আমরা অনেক সময় অকুপেশন চেঞ্জ করতে বলি, যেমন যদি কেউ হট সিটে কাজ করে, যেমন ড্রাইভাররা, এবং একটা হট হিউমিড এনভায়রনমেন্টে যদি কাজ করে, সেক্ষেত্রেও কিন্তু তার স্পার্মের উপরে একটা বিরূপ প্রতিক্রিয়া থাকতে পারে। ইভেন যদি কেউ কেমিক্যাল নিয়ে কাজ করে, যেমন অনেক ফার্মার আছে যারা পেস্টিসাইড নিয়ে কাজ করে, তারপরে অনেকে রঙের ফ্যাক্টরিতে কাজ করে, এগুলার জন্য তার স্পার্মের উপরে একটা এফেক্ট থাকে। তারপরে তার যদি ইম্পর্টেন্সি থাকে, মানে সে ঠিক মতো সহবাস করতে পারতেছে না। মোট কথা হলো যে যদি আমরা যেই
কারণগুলো খুঁজে পাই, সেগুলোর সবকিছুই চিকিৎসা করতে হবে। এবং যদি দেখা যায় যে এই সব কারণ যদি ফেল করে, তখন আমরা টেস্ট টিউব বেবি, যেটাকে আমরা বলি ইনভিট্রো ফার্টিলাইজেশন, সেটার ক্ষেত্রেও আমরা যেতে পারি। তবে এই ইনভিট্রো ফার্টিলাইজেশন সম্পর্কে আমি একটু বলি যে অনেকেরই ভ্রান্ত ধারণা আছে। ইনভিট্রো ফার্টিলাইজেশনে আমরা কিন্তু মায়ের থেকেই ডিম নেওয়া হয় এবং বাবার থেকেই শুক্রাণু নেওয়া হয়, এবং শুক্রাণু এবং ডিম্বাণু নিয়ে বাচ্চার প্রাথমিক অবস্থাটা, প্রাথমিক কন্ডিশনটা ল্যাবে তাদের যে নিষেক, সেই নিষেকটা করানো হয় এবং তারপরে মায়ের জরায়ুতেই দিয়ে দেওয়া হয়। এই জন্য আমরা টেস্ট টিউব বেবি বলি, কিন্তু অ্যাকচুয়ালি এটা মায়েরই বাচ্চা, তাদেরই, যে দম্পতি এসেছে এটা তাদেরই সন্তান। এবং কোনো কারণে যদি মায়ের যদি ডিম না থাকে, বাবার যদি শুক্রাণু একদমই না থাকে, সেক্ষেত্রে আমরা ডোনারের থেকে ডিম বা ডোনারের থেকে স্পাম নিতে পারি। তবে আমাদের দেশে এখনো এটা আইনগতভাবে বৈধ না, এজন্য আমাদের দেশে এখনো ডোনারের স্পাম বা ওভাম নিয়ে টেস্ট টিউব বেবি করা হয় নাই। কাজে আমি দর্শকদেরকে বলবো, আপনারা ভীত হবেন না। আপনাদের যদি ট্রিটমেন্টের একটা পর্যায়ে এসে টেস্ট টিউব বেবি প্রয়োজন হয়, আপনারা অবশ্যই নিবেন। চিকিৎসা যেহেতু আছে, এখন আমাদের দেশেই টেস্ট টিউব বেবির মাধ্যমে বাচ্চাটা হচ্ছে। একটু বলবেন, যারা আসবে ইনফার্টিলিটি চিকিৎসা করাতে, তাদের আসলে কোন বিষয়টা মাথায় রাখতে হবে? আমি আসলে জানতে চাচ্ছি কতটা সময় সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ হয় এই চিকিৎসা পদ্ধতিগুলো, এবং সেই সাথে কোন এজটা আসলে ফ্যাক্টর হিসেবে কাজ করে, কোন এজের পরে আর ট্রাই করা যাবে না, বা কোন এজে আসা উচিত এই ট্রিটমেন্টের জন্য? অবশ্যই আমি যেটা বলেছি যে ফার্টাইল এজ আমরা কিন্তু বলতেছি 20 থেকে 35, 20 থেকে 35 এর মধ্যেই চিকিৎসা। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইনফার্টিলিটি কিন্তু সময় সাপেক্ষ, যথেষ্ট ধৈর্য নিয়ে আসতে হবে। এবং আমরা কিন্তু ইনফার্টিলিটির কাপল যখন আসে, তখন আমরা ফার্স্ট সিটিংয়েই আমরা বলি যে এটা যেহেতু বাচ্চা বোথ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের হচ্ছে, কাজেই দুজনকে আসতে হবে। আমরা প্রথমে দুজনকেই কাউন্সেলিং করি, এবং টাইম টু টাইম, এটা এরকম জ্বরের মতো অসুখ না যে প্যারাসিটামল দিলাম হয়ে গেল, তা না। আমরা স্টেপ বাই স্টেপ ট্রিটমেন্টে যাই, কাজেই দুজনকে আসতে হবে, সময় নিতে হবে, আমরা চিকিৎসা করি। আর সর্বোপরি তো বললামই যে আল্লাহর উপর ভরসা রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। এবং অবশ্যই আমি বলবো যে টেস্ট টিউবের ক্ষেত্রে বিলো 35 আসাটাই ভালো, কারণ আফটার 35 যে কোনো ফার্টিলিটি ট্রিটমেন্টের প্রগনোসিস একটু লেস দেন বিফোর 35-এর আগে যে ফলাফলটা আমরা পাই, যে সাকসেস রেটটা পাই, আফটার 35 আসলে সেই সাকসেস রেটটা পাওয়া যায় না। আর যেহেতু এটা একটু সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল, বিশেষ করে যদি টেস্ট টিউবে যেতে হয়, তাহলে তো আরেকটু সময় নিতে চিন্তা ভাবনা করতেই হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর নিগার সুলতানা, আপনার মূল্যবান সময় থেকে আজ আমাদের সময় দিয়েছেন। আর দর্শক, এই ছিল ডক্টর জনকালে আজকের আয়োজনে। দেখাবে আগামী কোনো পর্বে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।